স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না, জেলা প্রশাসক সম্মেলনে প্রধান উপদেষ্টা। সংসদ নির্বাচনে ডিসিদের পাশাপাশি ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার কথা ভাবছে কমিশন। তরুণরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে, তবে গণতন্ত্রের জন্য নির্বাচনই একমাত্র পথ। অটোরিকশা চালকদের বিক্ষোভের মুখে জরিমানা ও মামলা করার আদেশ বাতিল করল বিআরটিএ। এবারে বিস্তারিত। পাসপোর্টের জন্য আর পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না, কারণ এটি বাতিল করেছে সরকার, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর। রবিবার ঢাকায় শুরু হয়েছে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মাঠ প্রশাসনে কর্মকর্তাদের করণীয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। যেহেতু এমন পরিস্থিতি এসেছি, এটা ল এন্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল এন্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতে আমাদের সমস্ত অর্জন। সেবা বাড়ানোর পাশাপাশি ডিসিদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতার কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা অন্তর্বর্তীকালীন সময় আছি, এটা একটা মস্ত বড় সুযোগ। আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব সহজ কাজ, কঠিন কাজ না। এবং আমি বলছিলাম 100% করতে হবে। আমি বললাম যে 10% করো, 20% করো, 30% করো, 1 নম্বর হবে। নাগরিকদের পাসপোর্ট প্রাপ্তি আরো সহজ করার উপর গুরুত্ব আরোপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাহী। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি, সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছে সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, সে কথাটা জেলা প্রশাসক সম্মেলনের মূল অধিবেশন হবে উসমানী স্মৃতি মিলনায়তনে। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী এবার 354টি প্রস্তাবের মধ্যে বিশেষ গুরুত্ব পাবে মারণাস্ত্র ও ছররা গুলি নিষিদ্ধের বিষয়টি। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের পাশাপাশি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের রিটার্নিং অফিসার নিয়োগের কথা ভাবছে ইসি। অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 18 ফেব্রুয়ারি ডিসিদের বার্তা দেবে কমিশন। তুলে ধরা হবে সংস্থাটির অবস্থান। চলমান জেলা প্রশাসক সম্মেলনে এবার একটি বিশেষ অধিবেশন করবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই উদ্যোগ নিয়েছে ইসি। আগামী নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা ঢের বেশি। এ লক্ষ্যে তৃণমূল প্রশাসনকে কি নির্দেশনা দেবে নির্বাচন কমিশন? রবিবার রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এ বিষয়ে জানানো হয়। নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন। এখানে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এবার যেহেতু আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই, একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যে কোনো মূল্যে এটি করতে হবে, সেই মেসেজটি আমরা দেওয়ার চেষ্টা করব। জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকদের নিরপেক্ষ ভূমিকা কতটা নিশ্চিত করা সম্ভব আর এর বিকল্প কিছু ভাবা হচ্ছে কিনা তাও জানালেন এই কমিশনার। যখন শিডিউল ডিক্লেয়ার হবে, নির্বাচন কমিশন যখন প্রয়োজন মনে করবে, যেখানে যেই নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন, সেই বিষয়ে নির্বাচন কমিশন কঠোরভাবে সেই সিদ্ধান্তে অটল থাকবে। তো এতে করে কেউ সাহস পাবে না। কমিশন বিশ্বাস করে যে এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না। তিনি জানান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে ইসি। যদি আইন পরিবর্তন হয় তাহলে পরে আমরা উদ্যোগ নিতে পারব। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
বিগত পালিয়ে যাওয়া সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। রবিবার সকালে নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে দ্বিবার্ষিক সম্মেলন করে জেলা বিএনপি। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিগত সরকার নির্বাচনের নামে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, নির্বাচন ব্যবস্থা সবকিছু ধ্বংস করে দিয়েছে। যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে আমরা দেখেছি বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশের আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের কৃষি, যাই বলি না কেন, শিল্প, অর্থনীতি, সব প্রতিটা ক্ষেত্রকে তারা ধ্বংস করে দিয়েছিল। প্রহসনের নির্বাচন নামে কিভাবে বাংলাদেশের মানুষের অমূল্য যে সম্পদ নির্বাচনী ব্যবস্থা সেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তার প্রত্যক্ষ দোষী এখানে উপস্থিত প্রতিটা মানুষ। রবিবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তরুণরা অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ তৈরি করেছে। নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি, এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখানে আমরা সামনে এগিয়ে যেতে পারি। রাজধানীতে আগাম জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই বিষয়ক জাতীয় সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ১/১১ বিরাজনীতিকরণ এখন আবার দেখা যাচ্ছে। চলমান সংস্কারের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। দীপ্ত বার্তা কক্ষ। আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে। রবিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আয়োজিত আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইনে এ হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। অনুষ্ঠানে তিনি বলেন, যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বের সামনের সারিতে থাকবে। ফ্যাসিস্ট বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল সকল শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে। ছাত্ররা ক্ষমতামুখী নয় জানিয়ে ক্ষমতার চেয়ে জনতাই তাদের কাছে মূল্যবান বলে জানান তিনি। যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। দ্বিপাক্ষিক সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছে। রবিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে তৌহিদ হোসেন ও জয়শঙ্করের মধ্যে এ বৈঠক হয়। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার এটা দ্বিতীয় বৈঠক। এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একবার আলোচনার টেবিলে বসেছিলেন তাঁরা। মানবতা বিরোধী অপরাধে চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার প্রাথমিক শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ৮ এপ্রিল মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ঢাকা ও এর আশপাশের এলাকায় হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে। এসব মামলায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এবার চট্টগ্রামে সংগঠিত জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গ সামনে আসলো। অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চট্টগ্রাম ৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। চট্টগ্রাম শহরে জুলাই মাসের ১ তারিখ থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন তারিখে
হত্যা, আহত এবং মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ আনয়ন করা হয়েছে, যেটি প্রাথমিক তদন্ত সংস্থার কাছে প্রাথমিকভাবে সত্যতা প্রতীয়মান হয়েছে। এ সময় চট্টগ্রামের কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভুক্তভোগীরা ট্রাইব্যুনালে আসেন। তারা ঘটনার বর্ণনা দিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানান। ম্যাসাকারের মতো একটা অবস্থা 4 আগস্ট নিউ মার্কেটে, ওখানে আমরা ফজলে করিমের কিছু সন্ত্রাসী বাহিনীকে দেখতে পেয়েছিলাম, অস্ত্রধারী সন্ত্রাসী, অস্ত্রসহ ওখানে ওর অস্ত্র মহড়া নিয়ে আসতে দেখছিলাম। তাদের অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশ বাহিনীকে নিয়ে আমাদের ছাত্র জনতার উপর হামলা করে। ওই হামলার প্রেক্ষিতে ওই দিনে 3 জন ছাত্র স্পট ডেড আমাদের সামনে। আগামী 8 এপ্রিল মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। অটোরিকশা চালকদের দাবির মুখে মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়ে জরিমানা ও মামলা করার আদেশ বাতিল করেছে বিআরটিএ। একই সাথে মিটার পদ্ধতি পুরোপুরি বাতিলের আশ্বাস দেওয়া হয়েছে। রবিবার সকালে অটোরিকশা চালকদের সড়ক অবরোধে বিপাকে পড়েন নগরবাসী। সিএনজি বা পেট্রোল চালিত অটোরিকশার চালক মিটারে বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা দিতে পুলিশকে নির্দেশ দিয়ে গত 11 ফেব্রুয়ারি চিঠি দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সড়ক পরিবহন আইনে ভাড়া সংক্রান্ত অপরাধে চালকের বিরুদ্ধে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। বিআরটিএর এ নির্দেশনা বাতিলের দাবিতে রোববার রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে সিএনজি চালিত অটোরিকশা চালকেরা। মিটারের মামলা 50,000 টাকা, 6 মাসের জেল না দিতে পারলে এটা নতুন করে আইন করছে। আমরা তো 2 বছরেও 50,000 5 বছর সহি দিই কিন্তু পারি না আমরা। আর আঙ্গরে একটু অপরাধ হইলে 50,000 জরিমানা কি সম্ভব? এক কথা এক দাবি, কোনো মিটার চলবে না, ঢাকার শহরে কোনো মিটার চলবে না। সড়ক অবরোধ করায় রাজধানীর রামপুরা, হাতিরঝিল, কুড়িল, মিরপুর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ট্রেনের টিকিট কাটা রয়েছে 10:45-এ, আমি এখন ভেঙে ভেঙে যাচ্ছি। আমরা ইচ্ছা মতো আন্দোলন করতেছি, এটা তো ঠিক না। হঠাৎ করে এত পরিমাণে দাবি দাবা আসতেছে, মানে একটা হযবরল অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালের যানজটে বিপাকে পড়েন অফিসগামীরা। জনদুর্ভোগের বিষয় বিবেচনায় বিআরটিএর পক্ষ থেকে মামলা দেওয়ার আদেশ তুলে নেওয়ার বিজ্ঞপ্তি দিলে রাস্তা ছেড়ে দেন অটোরিকশা চালকেরা। আপনাদের এই অর্ডারটি বাতিল করা হয়েছে বিআরটিএ থেকে, আপাতত কোনো মামলা হবে না, এই প্রসঙ্গে কোনো রুজু হবে না মামলা। পরে আন্দোলনকারীরা বিআরটিএর প্রধান কার্যালয়ের সামনে বনানী সড়ক অবরোধ করেন। তাদের দাবির মুখে শুধু জরিমানা কিংবা মামলা নয়, মিটার পুরোপুরি বাতিলের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় বিআরটিএ। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার রাজধানীতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলনে প্রধান উপদেষ্টা আরও বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে এই 4 দেশ লাভবান হবে। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। দুর্নীতি বাংলাদেশের সবচেয়ে বড় বাধা বলে জানান প্রধান উপদেষ্টা। সরকারি সেবাসমূহকে অনলাইনে নিয়ে আসার জন্য জনপ্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। ঢাকা জেলা আমাকে ঘুরে ফেরার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীরা প্রয়োজনীয় পাঠ্য বই পাবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রবিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের কার্য অধিবেশনে তিনি কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির মধ্যে সব বই হাতে পাচ্ছে না শিক্ষার্থীরা, তবে প্রয়োজনীয় পাঠ্য বইগুলো চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে। তিনি বলেন, চর দখলের মতো স্কুল কলেজের পরিচালনা পর্ষদ দখলের চেষ্টা হচ্ছে। এক্ষেত্রে রাজনৈতিক চাপ মোকাবেলা করে স্থানীয় ভালো ও গ্রহণযোগ্য মানুষদের পর্ষদে নিতে হবে। উল্টিয়ে দিতে বলেছি, আমি বলেছি যে আগে সব এক রাজনৈতিক দল চলে গিয়ে দখলের পরিকল্পনা মন্ত্রক আপনারা শ্রদ্ধা ভালোবাসায় প্রখ্যাত স্থপতি ও বাংলাদেশে স্থাপত্য শিক্ষার দিকপাল অধ্যাপক মীর মোবাশ্বের আলীকে স্মরণ করলেন সহকর্মী, বন্ধু, ছাত্রছাত্রী ও পরিবারের সদস্যরা। রবিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সমতটে স্থাপত্যের শিক্ষক শীর্ষক স্মৃতিসভায় বক্তারা তার সঙ্গে কাটানো চমৎকার মুহূর্তগুলো তুলে ধরেন। তারা বলেন, শিক্ষক হিসেবে মীর মোবাশ্বের আলী ছিলেন অতুলনীয়। তিনি শিক্ষার্থীদের সঙ্গে ছায়ার মতো থাকতেন।
স্থাপত্য শিক্ষায় তার অবদান চিরস্মরণীয়। এই প্রখ্যাত স্থপতি ছিলেন নিরহংকারী ও বন্ধুসুলভ। মীর মোবাশ্বের আলীকে সারা জীবন তার ছাত্রছাত্রী ও সহকর্মীরা ধারণ করবেন। শিক্ষক হিসেবে যেমন ছিলেন অনন্য, তেমনি মানুষ হিসেবেও ছিলেন সহজ, সরল, নরম মনের। বক্তারা জানান, তাকে হারানোর ক্ষতি কখনো পূরণ হওয়ার না। আমার কখনো মনে হয়নি যে উনি আমার বাবা ছাড়া কিছু। তার থেকে বেশি যে মানুষের বন্ধু যদি কেউ হয়ে থাকে, মানে দে আর দ্য বেস্ট লিসনার। আজকে যখন উনি নেই, তখন মনে হচ্ছে যে আসলেই ইটস এ বিগ লস। কোনো মিটিং বা একাডেমিক কাউন্সিলের পর যখনই আমরা স্যারকে দেখেছি, খুব প্রাণবন্ত রূপে, খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে, তো এটা আমার কাছে মনে হয় ওনার কাছ থেকে শিক্ষণীয় অনেক কিছুই ছিল। 1958-তে আমরা মোবাশ্বের এবং আমরা একই দিনে প্রথম এই প্রতিষ্ঠানে আমরা আসি। তার সাথে ওই প্রথম একটা হৃদ্যতা শুরু হয় এবং সেটা আমাদের শেষ পর্যন্ত ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন শিক্ষক রয়েছেন। রবিবার বিকালে আন্তঃবিভাগের সেমিফাইনাল খেলায় স্লেজিং করাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত 3 জন হাসপাতালে ভর্তি আছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হলে ফিরেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্তঃবিভাগ সেমিফাইনাল খেলার শেষ পর্যায়ে দর্শক সারিতে শুরু হয় স্লেজিং। দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে শুরু হওয়া বাগবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ। বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। একই অনুষ্ঠানে নির্বাচন ঘিরে বিএনপির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। রবিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক কমিটির নারী সেল এক নারী সমাবেশের আয়োজন করে। জুলাই আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়। এতে বক্তারা জানান, সমাজের সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সহ গণপরিষদ ও জনগণের ভোটে নির্বাচিত নারীদের সংসদে দেখতে চান তারা। লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ এলাকায় তিস্তা নদীর পানি বাড়ছে। উজানে ভারত পানি ছেড়ে দেয় এমনটি হচ্ছে বলে জানিয়েছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার। তিনি জানান, শনিবার সন্ধ্যার পর তিস্তার ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বাড়তে শুরু করে, ফলে খুলে দেওয়া হয় ব্যারাজের 6টি জলকপাট। শুকনো মৌসুমে ভারতের পানি ছাড়ার ঘটনা বিরল। পানি বৃদ্ধি পাওয়ায় জেগে ওঠা বালুচরে রসুন, পেঁয়াজ, ভুট্টা, আলু, বাদাম সহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এবারে ডেটল ও হারপিক অমর একুশে গ্রন্থমেলা। সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। পাঠক লেখকদের মেলবন্ধন, পরিবার ও প্রিয়জনকে নিয়ে হাজির হচ্ছেন মেলা প্রাঙ্গণে। ক্রেতা দর্শনার্থীর উপস্থিতিতে সন্তুষ্ট প্রকাশক ও বিক্রেতারা। বসন্তের আগমনে আরও রঙিন হয়ে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। তাই তো 16তম দিনেও কর্মব্যস্ততা উপেক্ষা করে পরিপূর্ণ হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলায় যাওয়া দর্শনার্থীরা ঘুরে ঘুরে পছন্দের লেখকের বই খোঁজেন, কেউ বা ছবি তোলেন। বন্ধুবান্ধবের আড্ডার পাশাপাশি বই দেখায় ব্যস্ত সময় পার করেন শিক্ষার্থীরা। পরিবার পরিজন নিয়ে উপস্থিত হন অনেকেই। তো ওদেরকে নিয়ে আসছি এই জন্য যেন বইটা যেন ঠিক করে পড়ে, দেখে, বাংলা বইগুলো যেন শিখে যে কীরকম পড়তে কীরকম মজা লাগে। এখানে যেহেতু বই মেলা এবং ঢাকা ইউনিভার্সিটির পাশেই, আমাদের ব্রেনের বিকাশের জন্য আসলে বেসিক্যালি নিয়ে আসা আমার। অনেকে প্রথমবারের মতো বইমেলায় এসেছে, সাথে নতুন বই কিনতে পেরে আনন্দিত কিশোর কিশোরীরা। বইমেলায় এবার প্রথম এসেছি, আমার অনুভূতি খুব ভালো। ফার্স্ট টাইম বই কিনেছি, তো কিছু গল্পের বই কিনেছি। মেলায় বেশিরভাগ পাঠকের চাহিদায় রয়েছে উপন্যাসের বই। কবিতার বইয়ের বিক্রি বা চাহিদা তুলনামূলক কম। ক্রেতার উপস্থিতিতে সন্তুষ্ট প্রকাশক ও বিক্রেতারা। পাঠকদের চাহিদা এখন সবাই এক নামে হুমায়ুন আহমেদ চিনে, ওনার বই বেশি হইতেছে, ওনাদের চাহিদা থাকে। আমরা কবিতাও আনছি, তারপরে জুলাই বিপ্লবের উপরে এখন পর্যন্ত 10টা বই আসছে। এই বিভিন্ন ধরনের লেখক মিলিয়ে আমাদের বিক্রি খারাপ না। 16তম দিনে মেলায় এসেছে নতুন 104টি বই।
এ পর্যন্ত মেলায় মোট এসেছে 1531টি বই। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই রাফা শহরে ফিলিস্তিনের ঘরবাড়ি ধ্বংস করেছে ইসরায়েল। আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানায়, 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি বাহিনী সীমান্তে নির্মাণ কাজ চালিয়েছে। বিভিন্ন এলাকায় শতাধিক ভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে নেতানিয়াহুর সেনারা। এছাড়াও সীমান্তের উত্তরে নতুন একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে আইডিএফ। এতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফিরতে বাধা দেয়া হচ্ছে, আটকে দিচ্ছে মানবিক সহায়তাও। এদিকে গাজা ইস্যুতে আলোচনা করতে ইসরায়েল সফরে গেছেন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সময় 2000 পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান ইসরায়েলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। খেলার সংবাদ। কোচের বিরুদ্ধে 18 নারী ফুটবলারের বিদ্রোহের অবসান হয়েছে। গণঅবসরের হুমকি দেওয়া ফুটবলাররা নিজেদের অবস্থান থেকে সরে এসেছেন। তারা কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন। তবে জাতীয় নারী ফুটবল দলের আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরে থাকছেন না তারা। অবশেষে জটিলতা কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। প্রধান কোচ পিটার বাটলারের বিরুদ্ধে চলমান বিদ্রোহ থেকে সরে এসেছেন সাবিনা খাতুন সহ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের 18 খেলোয়াড়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংসের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে রবিবার আলোচনায় নিজেদের আলটিমেটাম প্রত্যাহারের কথা জানান ফুটবলাররা। তারা বাটলারের অধীনেই অনুশীলনে ফিরতে রাজি। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি মেয়েদেরকে ফিরিয়ে আনার জন্য। আপনারা জানেন যে আমরা কন্টিনিউয়াস তাদের সাথে চেষ্টা করে গেছি এবং তারই ধারাবাহিকতায় আমি আজকেও তাদের সাথে বসেছিলাম। তো আজকে বসার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে মেয়েরা ফিরবে। তিনি জানান, এখনই অনুশীলনে ফিরছেন না সাবিনা ঋতুপর্ণারা। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরে থাকছেন না তারা। বিদ্রোহ করা ফুটবলাররা ছুটি কাটিয়ে এসে অনুশীলন শুরু করবেন। নিয়র মেয়েরাও চাচ্ছে, ওরা একটা ব্রেক চাচ্ছে, ওরা ব্রেকে যেতে চাচ্ছে। তো এটা ওদের জন্য একটা ব্রেক হবে, ওরা ব্রেকে যাবে, তারপরে ওরা ক্যাম্পে ফিরে আসবে, দেন ওরা প্র্যাকটিস শুরু করবে। 2 সপ্তাহের বেশি সময় স্থায়ী ছিল 18 নারী ফুটবলের এই বিদ্রোহ। এই সময় কোচ ও মেয়েদের যে ভুল বোঝাবুঝি ছিল একসঙ্গে বসে তা মিটিয়ে দেওয়া হবে বলে জানান নারী উইংসের চেয়ারম্যান। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। শেষ করছি দীপ্ত সংবাদ। তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না, জেলা প্রশাসক সম্মেলনে প্রধান উপদেষ্টা। সংসদ নির্বাচনে ডিসিদের পাশাপাশি ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার কথা ভাবছে কমিশন। তরুণরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে, তবে গণতন্ত্রের জন্য নির্বাচনই একমাত্র পথ। এবং অটোরিকশা চালকদের বিক্ষোভের মুখে জরিমানা ও মামলা করার আদেশ বাতিল করল বিআরটিএ। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।